স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। করোনা পরীক্ষায় হাসপাতালে ভিড় বাড়ছেই, সময় মতো রিপোর্ট পাওয়া নিয়ে বিড়ম্বনা। ঢাকা সিটির কমিউনিটি সেন্টারে বসছে ১৩টি বুথ, দিনে নেওয়া হবে ১,০৪০ নমুনা। চট্টগ্রামে ঈদের আগে খুলছে না মার্কেট, ফুটপাতে ব্যবসা ঠেকানোর ঘোষণা পুলিশের। করোনা পরীক্ষার জন্য রাজধানীর হাসপাতালগুলোর ভিড় করছে মানুষ, তবে সীমিত জনবলের কারণে কেন্দ্রগুলোতে প্রতিদিন অনেক রোগী এলেও পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন অল্প কয়েকজন। শিগগিরই আর একটি পিসিআর মেশিন সংযোজন করে পরীক্ষার সংখ্যা আরও ১০০ বাড়ানো হবে বলে জানিয়েছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ। আর পুরনো করোনা রোগীদের পরীক্ষার জন্য করা হবে আলাদা ব্যবস্থা। রাত ৩টা থেকে লাইনে দাঁড়িয়েছেন অনেকে, কেউ দাঁড়িয়েছেন সাহরির পর। করোনার উপসর্গ নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো মানুষগুলো ক্লান্ত হয়ে বসে পড়েছেন, কেউ বা আবার শুয়ে পড়েছেন। বিএসএমএমইউতে প্রতিদিন ৩৫০ জন মানুষের পরীক্ষা করার কথা থাকলেও লাইনে দাঁড়ান হাজারো মানুষ। কোনো সামাজিক বা শারীরিক দূরত্বের বালাই নেই। কেউ কেউ পরপর ৩ দিন লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না পরীক্ষার সুযোগ। বুধবারে আসছে, বলছে যে টোকেন শেষ। বৃহস্পতিবারে আসছে সকাল ৬টায়, তারপরও আমরা সিরিয়াল পাইনি। আজকে আসছি ভোর ৫টায়, তারপর আমি যখন গুনে আসি তখন আমার নাম্বার ছিল ৮৪। এখন দেখতেছি আমার আগে যারা ছিল তারাই টোকেন পায়নি, তাহলে আমি কিভাবে পাবো? আমাদের সামনে ছিল ৩০ জনের মতো মানুষ, ওইটা বাড়তে বাড়তে এখন দেখতেছি ১০০ ক্রস করে চলে গেছে। সব জায়গায় এইভাবে মিসম্যানেজমেন্ট, আসলে এটা মেনে নেওয়া যায় না। এখানে আইন মানতেছি না তো, আমরা ওইখানে ছিলাম, লাইনে দাঁড়াইছি। এখন যারা বাহির থেকে আসছে, আউট মানুষ এসে এখানে ঢুকতেছে। ভুক্তভোগীরা বলছেন, নানা ঝামেলার পর নমুনা দিতে এসেও ফল পেতে অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৭ দিন। ফলাফল না পাওয়ায় তারা অন্য রোগেরও চিকিৎসা করতে পারছেন না। এছাড়া পুরাতন ও নতুন রোগীর জন্য পৃথক লাইন না থাকায় বাড়ছে সংক্রমণের ঝুঁকি কমাতে আলাদা লাইন করার দাবি জানিয়েছেন করোনা পরীক্ষা করাতে আসা মানুষেরা। যারা এর আগে পজিটিভ হয়েছে তাদের জন্য আলাদা একটা লাইন দেওয়ার দরকার ছিল। আর এখন যারা নতুন করে যারা এই নমুনা দিতে আসছে তাদের জন্য আলাদা একটা লাইন দেওয়ার দরকার ছিল। 14 দিন ওভার হয়ে যাওয়ার পরে আমি রিপিট টেস্ট করতে আসি। গত 3 দিন ধরে রিপিট টেস্ট দেওয়ার জন্য আসি, কিন্তু এরকম লম্বা লাইনের জন্য আমি পরীক্ষা করাতে পারিনি। বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই নতুন একটি পিসিআর মেশিন সংযোজন করা হবে। তখন টেস্টের সংখ্যা ১০০ থেকে বাড়িয়ে দিনে ৪৫০টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। নতুন একটা মেশিন যদি আমরা ওখানে যদি সন্নিবেশ করতে পারি, যেমন একটা আরটিপিসিআর মেশিন যদি আমরা দিতে পারি, ওটা দিয়ে হয়তো আরও ১০০ মতো আমরা করতে পারবো। আমাদের মাথায় চিন্তাটা আছে এবং আমাদের ভিসি মহোদয় এটা প্রকিউর করার জন্য অলরেডি কার্যক্রম হাতে নিয়েছেন। তো দেখা যাক, ওইটা যদি আমাদের কার্যকর হয়ে যায় তাহলে আমরা তাৎক্ষণিকভাবেই আরও ১০০ আমাদের টেস্ট ক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে। ব্যবস্থাপনা ও দীর্ঘসূত্রিতা দূর করার ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে পরীক্ষা করাতে আসা মানুষেরা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টারে বসছে করোনার নমুনা সংগ্রহের ১৩টি বুথ। প্রতিটিতে দিনে কমপক্ষে ৮০টি নমুনা সংগ্রহ করা হবে। এ কাজে স্বাস্থ্য অধিদপ্তরকে সহায়তা দিচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক। ৩-৪ দিনের মধ্যে বুথগুলো চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশি বেশি টেস্ট করার কথা বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে দেশে প্রতিদিন টেস্ট হচ্ছে ৬,০০০-এর মতো। ঢাকা মহানগরে করোনা রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। পরীক্ষা করানো নিয়েও আছে ভোগান্তির অভিযোগ। এই চাপ সামলাতে বসানো হচ্ছে নমুনা সংগ্রহের বুথ। বুথগুলোর ভিতরে হলো আমরা এমএস স্ট্রাকচার দিয়ে করছি। এর ফলে হলো ভিতর বাহির হলো পিভিসি বোর্ড, আর বাইরে হলো একটা পেস্টিং লেমিনেটিং করা আছে, ব্র্যাক লোগো দেওয়া। আর সামনে তো হলো আপনার 8mm গ্লাস আছে, ফাইবার গ্লাস। ভিতরে একটা অ্যাডজাস্ট ফ্যান আছে, একটা সিলিং ফ্যান আছে, একটা হলো এলইডি টিউব লাইট আছে। বাহিরের কোনো কিছু ভিতরে আসার কোনো সম্ভাবনা নাই। বুথের জন্য কমিউনিটি সেন্টার, স্কুল ও পার্ক সহ ৩০টি জায়গা প্রস্তাব করেছে ঢাকা উত্তর সিটি। আর ঢাকা দক্ষিণ চাহিদা অনুযায়ী যাত্রাবাড়ি, বাসাবো সহ 5টি কমিউনিটি সেন্টার দিয়েছে।
যে সমস্ত জায়গায় করা সম্ভব। এখন এর মধ্যে কমিউনিটি সেন্টারও আছে, আপনার পার্কও আছে, তারপর আপনার স্কুলও আছে। এই জায়গাগুলো আমরা নির্বাচন করে আমরা কিছু নাম প্রস্তাব করেছি, ব্র্যাকের কাছে দিয়েছি। ব্র্যাক এখন এখানে যে জায়গাগুলো সিলেক্ট করে সেই জায়গাগুলোকে আমরা মানে চিহ্নিত করব। আমাদের কমিউনিটি সেন্টারগুলি দেখেন হলো আমাদের প্রধান সমাজ কল্যাণ কর্তৃপক্ষ মিস্টার শাহাদত, ওনার সঙ্গে কথা বলে দিতে উনি তাদেরকে জায়গাগুলি দেখাই দিচ্ছেন কোথায় কোথায় তাদের তাদের যেটা দরকার আর কি তারা করবে। প্রাথমিকভাবে ঢাকা উত্তরে 8টি এবং দক্ষিণে 5টি বুথ বসছে। ব্র্যাক বলছে কাঁচের তৈরি এসব বুথে স্বাস্থ্য ঝুঁকি খুবই কম। নমুনা সংগ্রহে সময় লাগবে 5 থেকে 6 মিনিট। মানুষ যেহেতু কিউতে দাঁড়াবে, রোদ বৃষ্টি আছে, ব্যাপার আছে, সেই জন্য আমরা এমন একটা জায়গায় করতে যাচ্ছি যাতে মানুষ একটু আরাম করে দাঁড়াতে পারে। তো সেই জন্য এরকম আমরা চাচ্ছি যে কমিউনিটি সেন্টার হলো ওটা বারান্দাটা ইউজ করতে আমাদের জন্য সুবিধাজনক হতে। বুথ তৈরি করা আছে, বুথ নিয়ে কোনো সমস্যা নাই, মানুষ পাওয়া মাত্রই আমরা এস্টাবলিশ করা শুরু করে দিব। রাজধানীতে 5টি বুথ বসিয়েছে আরেকটি বেসরকারি প্রতিষ্ঠান। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় মারা গেছেন আরও 8 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 214। নতুন করোনা রোগে শনাক্ত হয়েছে 636 জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত 13,770 জন। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। গেল 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকেই বেড়ে চলেছে রোগী ও মৃতের সংখ্যা। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে 24 ঘন্টায় মারা যাওয়া 8 জনের মধ্যে সবাই পুরুষ। এর মধ্যে 2 জনের বয়স 70-এর বেশি। 61 থেকে 70 বছরের মধ্যে বয়স 2 জনের। একজনের বয়স 51 থেকে 60-এর মধ্যে, আর 2 জন 41 থেকে 50 বছরের মধ্যে। বাকি একজনের বয়স 31 থেকে 40 বছরের মধ্যে। করোনা ভাইরাস শনাক্তের 24 ঘন্টায় আরও 5,247টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় 5,465টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 1,16,919টি। আমাদের আজকেও মৃত্যুর তালিকায় 8 জন মানুষ যুক্ত হয়েছেন। তাদের সকলের আত্মার শান্তি কামনা করছি। আমাদের 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 636 জন। আইসোলেশনে 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে নেওয়া হয়েছে 196 জনকে এবং ছাড় পেয়েছেন 53 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 2017 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1043 জন। 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 313 জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হলেন 2,414 জন। আমাদের এ পর্যন্ত যে বিভাগওয়ারি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ঢাকা সিটি এবং ঢাকার বিভাগের বিভিন্ন জেলা শহরে মিলে আমাদের শনাক্ত হয়েছে 9,177 জন। চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে 576 জন, সিলেট বিভাগে 163 জন, রংপুর বিভাগে 263 জন, খুলনা বিভাগে 211 জন, ময়মনসিংহ বিভাগে 400 জন, বরিশাল বিভাগে 130 জন এবং রাজশাহী বিভাগে 153 জন। বর্তমান পরিস্থিতিতে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সবাইকে জনসমাগম এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্নীতি দমন কমিশনের প্রধান সহকারী খলিলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খলিলুর রহমান প্রায় 2 সপ্তাহ ধরে অসুস্থ ছিলেন, কিন্তু প্রথম দিকে অসুস্থতার কথা গোপন করেন তিনি। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বৃহস্পতিবার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল নমুনা পরীক্ষায় তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়। আইসিইউ সেবার জন্য তাকে সকালে ইবনে সিনা থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। দুপুর 1টার দিকে মারা যান তিনি। 25 বছর ধরে দুদকে চাকরি করে আসছিলেন খলিলুর রহমান। করোনা উপসর্গ নিয়ে নেত্রকোনা ও ঝালকাঠিতে 2 জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হয়েছে। নেত্রকোনার আটাপাড়া উপজেলার সর্দিকাশিতে মারা গেছেন মুক্তিযোদ্ধা হাসিম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কয়েকদিন ধরেই শ্বাসকষ্ট সহ সর্দি জ্বরে ভুগছিলেন হাসিম উদ্দিন। সকালে অবস্থার অবনতি হলে বাড়িতেই মারা যান তিনি। বিশেষ নিয়ম মেনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় এই মুক্তিযোদ্ধাকে। এদিকে ঝালকাঠির রাজাপুরে শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক। সাভারে আজ থেকে আবারও পোশাক শ্রমিকদের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ শুরু করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সকাল থেকে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ে নমুনা সংগ্রহ শুরু হয়। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হুদা মিঠু বলেন, এতদিন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে করোনা ভাইরাস শনাক্তে নমুনা সংগ্রহ করা হতো। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্য রোগীরা সংক্রমণের ঝুঁকিতে আতঙ্কিত থাকতেন। তাই অধরচন্দ্র বিদ্যালয়ে করোনা পরীক্ষার নতুন নমুনা সংগ্রহ কেন্দ্র করা হয়েছে। শুধু পোশাক শ্রমিকই নয়, অন্য সব পেশার লোকজনই সেখানে নমুনা দিচ্ছেন। স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, যতদিন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ নিজস্ব বুথ স্থাপন করতে না পারবে, ততদিন সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সেই পোশাক শ্রমিকদের নমুনা নেওয়া হবে। রমজানে চট্টগ্রামে সব ধরনের মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তে স্বস্তিতে নগরবাসী। সরকার অনুমতি দিলেও 10 মে থেকে মার্কেট খোলা নিয়ে দ্বিধায় ছিলেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এক পক্ষ মার্কেট বন্ধ রাখার পক্ষে থাকলেও টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, তামাকুমুন্ডি লেন সহ বেশ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খোলার বিষয়ে অনড় অবস্থানে যান। সিদ্ধান্ত নিতে শনিবার সকালে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। বৈঠক থেকে ঘোষণা আসে মার্কেট বন্ধ রাখার। ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন জেলা থেকে যে কর্মচারীরা আসবেন তাদের শতভাগ সুরক্ষা দেওয়া কঠিন। তাছাড়া স্বল্প সময়ে ঈদের জন্য প্রস্তুত হওয়া সম্ভব নয়। কাস্টমার তো এরকম হবে না, কিন্তু বাট মাঝখানে পরে আমরা অনেকে এই জন্য আক্রান্ত হয়ে যেতে পারে। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা সব দোকান প্রতিষ্ঠান বন্ধ রাখবো, মার্কেট বন্ধ রাখবো। এখন আমাদের পুলিশ কমিশনার বলেছে আমাদেরকে সহযোগিতা করবেন। আগে মার্কেট খোলা রাখার পক্ষে থাকলেও বৈঠকের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন অনেকে। করোনা পরিস্থিতিতে মানুষের জীবনের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলছেন তারা। আজকের পরিস্থিতি ওই পরিস্থিতি ভিন্ন ছিল বিদায় আজকে আমরা একমত হয়েছে, আগে আমাদের মানুষকে জীবন বাঁচাতে হবে। সেই জন্য জীবন বাঁচলে মানুষ বাঁচবে। মার্কেট বন্ধ থাকার সময় নগরীর কোনো ফুটপাতেও ব্যবসা করতে না দেওয়ার ঘোষণা পুলিশের। আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিএফপি কমিশনার। আমরা তাদের সিদ্ধান্ত শুনেছি এবং আমরা তাদেরকে বলেছি, আপনারা সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে আমাদের যদি সহযোগিতার প্রয়োজন হয় আমরা সহযোগিতা করব। আবার কেউ যদি খোলা রাখতে চান তাকেও আমরা সহযোগিতা করব, কিন্তু সেই ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলার যে শর্তগুলো 100% প্রতিপালন করতে হবে। করোনা পরিস্থিতির মধ্যে ঈদের আগে ব্যবসায়ীদের মার্কেট না খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। পুরোপুরি সচেতন হয়ে টুকটাক কেনাকাটা করবে এরকম তো না, কারণ হয়তো দেখা যাচ্ছে এর কারণে আরও সমস্যা বাড়তে পারে। মার্কেট খোলার ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলা সহ বেশ কিছু শর্ত দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। তবে সেই শর্ত কতটা মেনে চলা সম্ভব সে বিষয়ে সন্দিহান অনেকেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে করোনা প্রতিরোধে বন্ধ থাকছে ময়মনসিংহ এবং জামালপুর শহরের দোকানপাট, শপিং মল। দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে চেম্বার অব কমার্সের সঙ্গে দোকান মালিক সমিতির বৈঠকের পর সব ধরনের দোকানপাট ও মার্কেট ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি তদারকির জন্য চেম্বার অব কমার্সের একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে। এদিকে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জামালপুর শহর এবং উপজেলা পর্যায়ে কোনো মার্কেট ও দোকানপাট না খোলার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ঈদের কেনাকাটা না করে সে অর্থ দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে বিতরণ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। পাশাপাশি করোনাকালে কেনাকাটায় সংযম ও পরিমিতি বোধ বজায় রাখতে ধনাঢ্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের। গুজব ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক শ্রেণীর মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়াচ্ছেন। এছাড়া করোনাকালে পারিবারিক সহিংসতা উদ্বেগজনক হারে বেড়ে চলছে বলে উল্লেখ করে তিনি বলেন, এটা করোনা বিস্তারের সহায়ক হতে পারে। কাজেই সবারই উচিত ধৈর্য ধারণ করা। সংযম ও পরিমিতিবোধ। এবার ঈদ এসেছে ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন বাস্তবতা। দেশ পার করছে সংকটকাল। এ পরিস্থিতিতে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতা কর্মীদের ঈদের শপিং না করে এর অর্থ অসহায়, দরিদ্র, কর্মহীন জনগণের মাঝে বন্টনের আহ্বান জানাই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সরকার ডিজিটাল আইনের অপব্যবহার করছে। দেশবাসী কষ্টের কথা যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরতে না পারে, এজন্য একের পর এক পরিপত্র জারি হচ্ছে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। স্পষ্ট ভাষায় সরকারকে জানাতে চায়, বর্তমান ডিজিটাল নিরাপত্তা আইন এবং সরকারকে জনরোষের আগুন থেকে রক্ষার জন্যই অপব্যবহার করছে। এই মুহূর্তে রাষ্ট্রের এই অন্যায় বন্ধ করতে হবে, এই গণবিরোধী আইন বাতিল করতে হবে। গোপালগঞ্জে করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন একই থানার 18 পুলিশ সদস্য। শিগগিরই কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সবাই। করোনাজয়ী এসব যোদ্ধারা জানিয়েছেন, শরীরে করোনা শনাক্তের পর মনোবল না হারিয়ে মেনে চলেছেন সব স্বাস্থ্যবিধি। মনোবল শক্ত রাখায় কাবু হয়েছে করোনা, জয় হয়েছে সুস্বাস্থ্যের। গত 9 এপ্রিল নিজ বাড়ি মানিকগঞ্জে যাওয়ার পর করোনা শনাক্ত হয় মহিউদ্দিন আহমেদের। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর থানায় কর্মরত। খবর পেয়ে থানায় তার সংস্পর্শে যাওয়া 71 পুলিশ সদস্যের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য। এর মধ্যে 18 জনের শরীরে মেলে করোনা ভাইরাসের উপস্থিতি। তাদের পাঠানো হয় আইসোলেশনে। শনাক্ত হওয়ার পর অনেকে ভয় পেলেও চিকিৎসকদের পরামর্শে তারা ফিরে পান আত্মবিশ্বাস। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন তারা। স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সুস্থ হয়েছেন সবাই। জানালেন করোনা জয়ের নানা কৌশল। তো উপরআল্লাহর রহমতে আমাদের এসপি স্যারের অনেক প্রচেষ্টায় আমি ইনশাল্লাহ স্বাস্থ্যবিধি মেনে এখন ইনশাল্লাহ আমি সুস্থ। আমি এখন পুলিশ সদস্যদের সুস্থতায় খুশি কর্মকর্তারাও। জানালেন শিগগিরই কাজে যোগ দেবেন তারা। কোভিড-19 নেগেটিভ এদের চলে আসছে, এরা নতুন উদ্যোগে নতুন উদ্যমে আবার কাজে যোগ দেবেন। আমরা যার আঙ্গিকে যা করার চাঙ্গা মনোভাব নিয়ে এটা করে যাব, ঝুঁকি নিয়ে ইনশাল্লাহ করে যাব, কারণ ঊর্ধ্বতন অফিসাররা আমাদের পাশে আছে। করোনায় আক্রান্ত হলে আতঙ্কিত নয়, বরং মনোবল শক্ত রেখে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তাদের যে দৃঢ় মনোবল, সেই মনোবলে সুস্থতার একটা বড় নিয়ামক হিসাবে কাজ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, এজন্য সবার সহযোগিতা আছে এবং ভবিষ্যতে থাকবে। শুক্রবার পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে 45 জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন 18 পুলিশ সহ 43 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কোনো প্রকার ঔষধ চিকিৎসা ছাড়াই খাগড়াছড়িতে সুস্থ একমাত্র করোনা আক্রান্ত ব্যক্তি এরশাদ চাকমা। তৃতীয় দফা পরীক্ষায় তার শরীরে কোনো করোনার উপস্থিতি পাওয়া যায়নি। শনিবার সকালে তাকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, তবে তার স্ত্রীসহ পরিবারের 14 জনের কেউই সংক্রমিত হয়নি। নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে খাগড়াছড়ি আসা 285 জনের নমুনা সংগ্রহ করে শুধু এরশাদেরই করোনা শনাক্ত হয়। খাগড়াছড়ির দীঘিনালায় 29 এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত প্রথম করোনা রোগী শনাক্ত হয়। উপসর্গ না থাকলেও নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে এরশাদ চাকমার শরীরে করোনা শনাক্ত হলেও তার মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি। পরে এরশাদ চাকমা ও তার স্ত্রীকে একটি আবাসিক হোটেলে আইসোলেশনে রাখা হয়। পরে 2 দফা পরীক্ষায় এরশাদের শরীরে করোনা নেগেটিভ আসে। যে লক্ষণ মানে শ্বাসকষ্ট, এই কাশি, জ্বর, সর্দি, এগুলা কিচ্ছু ছিল না আমার। আমি শুধু এই রং চা আর গরম পানি কিছু খেয়েছি, এদের মধ্যে আমার কিচ্ছু নাই। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত ও নিয়মিত নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করার কারণে জেলায় ঠেকানো গেছে সংক্রমণ। স্বাস্থ্য বিভাগকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছে সেনাবাহিনী ও জনপ্রতিনিধিরা। বহিরাগতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করে বাড়ি পাঠানো হচ্ছে। এলাকার জনগণ সবাই সচেতন হয়ে গেছে এবং ওই যে সামাজিক দূরত্ব মেনে চলছে, এবং বাইরের থেকে যে সমস্ত এই গার্মেন্টস কর্মীগুলা, ফ্যাক্টরি কর্মীগুলা আমার ইউনিয়নের আসছে, ওদেরকে সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো উপসর্গ না থাকায় তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসা ছাড়াই সুস্থ হন তিনি। দ্বিতীয় স্যাম্পলটা নেগেটিভ আসে এবং সর্বশেষ তৃতীয় স্যাম্পলটাও নেগেটিভ আসে, এবং এরশাদ চাকমা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সুস্থ ছিল, ওর কোনো সমস্যা ছিল না। তো যে কারণে যেহেতু নিয়ম অনুযায়ী পরপর 2টা নেগেটিভ পেলে আমরা ছেড়ে দিই। খাগড়াছড়িতে 285 জনের নমুনা পরীক্ষা করে করোনার প্রতিবেদন পাওয়া গেছে 161 জনের। প্রতিদিন 10 থেকে 12 জনের নমুনা সংগ্রহ করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা 7 দেশের রাষ্ট্রদূতকে কূটনৈতিক শিষ্টাচার মানার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। শনিবার 7 রাষ্ট্রদূতের টুইটের প্রতিক্রিয়ায় এই পরামর্শ দেন তিনি। মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার বিষয়ে সম্প্রতি ঢাকায় 7টি দেশের রাষ্ট্রদূত আলাদা টুইট করেছেন। এতে অসন্তোষ প্রকাশ করে তাদের কূটনৈতিক শিষ্টাচার মেনে দায়িত্ব পালনের পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রদূতকে কোনো বিষয়ে এভাবে একযোগে বিবৃতি দিতে দেখা যায়নি। এ ধরনের ঘটনা দুঃখজনক মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারের রাখাইনে সহিংসতা বন্ধের বিষয়ে এমন প্রতিক্রিয়া দেখানো উচিত বলে ওই রাষ্ট্রদূতদের পরামর্শ দেন। এইটা কোনো ডিপ্লোম্যাটিক নর্মের মধ্যে পড়ে না। তাদের যদি কোনো অভিযোগ থাকে তার একটা দেয় যে প্রটোকল, তারা আমাদের জানাতে পারতেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারতেন, কিন্তু এ না করে তারা রাজনীতির মহড়ায় চলে গেছেন। তারা পাবলিক স্টেটমেন্ট দিচ্ছেন। তারা কি এদেশে রাজনীতি করবেন, এদেশে ইলেকশন করবেন নাকি অন্য কোনো? এগুলো মতলব সুবিধা। আমি আশা করব তারা তাদের প্রটোকল মানবেন এবং সেইভাবেই তারা কাজ করবেন। প্রিমিয়ার লিগ ফুটবলে চলতি মৌসুমে ভবিষ্যৎ কি? দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় সহসাই লিগ ফেরানোর সম্ভাবনা দেখছেন না কোচরা। তবে ফুটবল ও ফুটবলারদের স্বার্থে দেরিতে হলেও লিগের পক্ষে তারা। এদিকে সোমবার লিগের ভবিষ্যৎ নিয়ে সভা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে বাফুফে। ইউরোপে ফুটবল ফেরার অপেক্ষা। বুন্দেসলিগা দিয়ে শুরু, লা লিগা, সেরিয়া ও চালুর প্রস্তুতি চলছে। ক্লাবগুলো একে একে অনুশীলনে ফিরতে শুরু করেছে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সবার আছে নির্দিষ্ট গাইডলাইন। ওদের সঙ্গে তাল মেলানোর কোনো সুযোগ নেই। স্বাস্থ্যসেবায় দেশ এমনিতেই পিছিয়ে, ক্লাবগুলোর নেই তেমন অবকাঠামো। এই সংকটে খেলা ফেরানো হলে তাই শঙ্কা অনেক বেশি। এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণরূপে নির্ভর করে হচ্ছে অ্যাকচুয়ালি করোনা পরিস্থিতির উপরে। কারণ আপনি যদি ইউরোপের সঙ্গে কম্প্যারিজন করতে যান তাহলে ইউরোপের যেই এনভায়রনমেন্ট, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার কিংবা মেডিকেল ফ্যাসিলিটিস, সেটার তুলনায় আমাদের এখানে কিন্তু একেবারেই অপর্যাপ্ত। ইউরোপের সাথে আমাদের ডিফারেন্সটা অনেক বেশি, কারণ হচ্ছে যে ওদের সোশ্যাল ডিস্টেন্সিং করার যে স্ট্রাকচার, ইভেন খেলাধুলা করার যে স্ট্রাকচার, ড্রেসিং রুম, ট্রেনিং, পিচেস, সব কিছু সুবিধা আমাদের দেশ তো আর ইউরোপ না। সো আমাদের এখানে কয়েকটা ক্লাব যদি ওই ফ্যাসিলিটি দিতেও পারে, সবাই পারবে না। প্রিমিয়ার লিগ আবারও শুরুর বিষয়ে ক্লাব ফুটবলারদের অবস্থান জানা গেছে। ফরম্যাট বদল, শুধু দেশিদের নিয়ে লিগ চালানো প্রসঙ্গে পক্ষে বিপক্ষে মত রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বাফুফে। এসব নিয়ে দুই কোচের মতামত কি? যদি আপনি যে কোনোভাবে হোক করোনা পরিস্থিতি যদি উন্নতি ঘটে, তাহলে সেক্ষেত্রে যদি লিগটা আপনি শুরু করতে চান, সেখানে বিভিন্ন ক্লাবগুলোর বিভিন্ন ধরনের মতামত রয়েছে এবং সেগুলোকেই কিন্তু অ্যাকচুয়ালি বিবেচনা নিতে পারে ফুটবল ফেডারেশন। তারপরে যেটা হচ্ছে যে হয়তো আপনি বিদেশি খেলোয়াড়ের পরিবর্তে দেশি খেলোয়াড়দেরকে দিয়েই আপনি লিগটা কন্টিনিউ করতে পারবেন এবং সেক্ষেত্রে লিগের যে ফরম্যাট, সে ফরম্যাটেও যদি আপনি কোনো পরিবর্তন আনতে চান, সেটাও আপনি আনতে পারবেন। সেটা কি বদলাবে কি না, তাহলে বিএফএফ যেটা করতে হবে, যে বিদেশি প্লেয়ারের কথা শোনা যাচ্ছে ওদের ছাড়া খেলার ব্যাপারটা, তো সেটা করতে হলে বিএফএফকে নতুন করে আসলে বসে ঠিক করে নিতে হবে। এবং এখানে প্লেয়ারদের আর্থিক ব্যাপারটাও আছে, যেটা আসলে ফিফা প্রেসক্রাইব করেছে অলরেডি বিএফএফ বা মেম্বার অ্যাসোসিয়েশনগুলোকে, যে ক্লাবের সাথে প্লেয়ার এবং কোচ যারা আছে তাদের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করার জন্য। লিগের ভবিষ্যৎ নিয়ে সোমবার বাফুফের সভা হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় 16 মে সরকারি ছুটির পর সিদ্ধান্ত নিতে চায় বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাটলেটিকো ডিফেন্ডার লোদি করোনা পজিটিভ। ক্লাবগুলো অনুশীলনে ফেরার মাধ্যমে লা লিগা শুরুর যে প্রক্রিয়া এগোচ্ছে তাতে ধাক্কা লেগেছে এই খবরে। যদিও ক্লোজ ডোরে লিগ চালু এবং তা আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নিচ্ছেন কর্তৃপক্ষ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর বিষয়ে দিক নির্দেশনা আসতে পারে এ সপ্তাহে। সোমবার আছে জরুরি সভা। স্পোর্টসে ভার্চুয়াল অ্যাডভার্টাইজিং এর ধারণা নতুন নয়। এনবিএ, রাগবি, সকার, ইউরোপ, আমেরিকা সবখানেই এর প্রচলন দেখা গেছে। ক্লোজ ডোরে ম্যাচ যেন পাঁচে না লাগে, তার জন্য ভার্চুয়াল অ্যাডভার্টাইজিং ও ফ্যান্স টুইটের ব্যবস্থা রাখতে চায় লা লিগা। ইএ স্পোর্টসের সঙ্গে এ নিয়ে কথাবার্তা চলছে। এটা হলে ম্যাচ সম্প্রসারে যোগ হবে ভিন্ন মাত্রা। লা লিগায় ক্লাবগুলো একে একে অনুশীলনে ফিরছে। লিগ শুরু নিয়ে যখন তোড়জোড়, তখন পেয়ে বসেছে নতুন শঙ্কা। সবশেষ টেস্টে পজিটিভ আতলেতিকো মাদ্রিদ ডিফেন্ডার রেনান লোদি। স্কোয়াডের আরও 9 জন বাকি এরই মধ্যে সেরে উঠেছেন।
গণমাধ্যম জানাচ্ছে অন্তত ৩০ জন করোনায় আক্রান্ত। এমন অবস্থায় ২০ জুন থেকে লা লিগা শুরুর পরিকল্পনা ভেস্তে না যায় সে শঙ্কা জোরালো। ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর বিষয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে। নিরপেক্ষ ভেন্যুতে খেলার বিপক্ষে দাঁড়িয়ে গেছে এক পক্ষ। শুরুর দিনক্ষণ কিংবা সম্প্রচার প্রসঙ্গে চলছে টানাপোড়েন। এমন অবস্থায় সোমবার জরুরি সভা ক্লাবগুলোর, যেখানে একগাদা এজেন্ডা নিয়ে আলাপ হবে। তাতে সংকট সমাধানের সম্ভাবনা আছে। একদিকে জরুরি সভা নিয়ে অপেক্ষা, অন্যদিকে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় লিগ বাতিলের পক্ষে ফুটবলারদের একাংশ। গণমাধ্যমের খবর, লিগ শুরুর বিপক্ষে অবস্থান নিয়েছে প্রায় ৫০ জন। এর আগে ফুটবলারদের মাঠে ফেরায় ভীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সার্জিও আগুয়েরো। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংকটে অসহায়দের পাশে দাঁড়াতে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি ব্যাট আজ শনিবার রাত 10টায় নিলামে তুলছেন মুশফিকুর রহিম। একই প্ল্যাটফর্মে নিজেদের স্মারক নিলামে তুলছেন মোসাদ্দেক সৈকত, নাইম শেখ ও যুব দলের অধিনায়ক আকবর আলী। স্পোর্টস ফর লাইফ এর ফেসবুক পেজে লাইভে এসে আজ নিলাম প্রক্রিয়া শুরু করবেন মুশফিক ও আকবর। নিলাম চলবে 14 মে রাত 10টা পর্যন্ত। প্রাপ্ত অর্থের একটা অংশ যাবে ব্র্যাকের মাধ্যমে বিপর্যস্ত পরিবারদের সহায়তায়, বাকি অংশ ক্রিকেটাররা দান করবেন দুস্থ প্রতিবেশীদের মধ্যে। এই নিলামে উঠবে মুশফিকের ডাবল সেঞ্চুরির ব্যাট, থাকছে আকবর আলী যুব বিশ্বকাপ ফাইনালের জার্সি ও ব্যাটিং গ্লাভস। নাইম শেখের ভারতের বিপক্ষে টি-20তে 81 রানের ইনিংস খেলা ব্যাট ও আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে ফাইনালে মোসাদ্দেক সৈকতের 52 রানের ঝড়ো ইনিংসে খেলা ব্যাটটি। আজ নিলামে উঠছে প্রেসিডেন্ট কাপের ফাইনালে খেলা মোনেম মুন্নার বিখ্যাত জার্সি। রাত 10:30টায় অকশন ফর অ্যাকশন ফেসবুক পেজে নিলাম শুরু হবে। জার্সির ভিত্তিমূল্য 2 লাখ টাকা। নিলাম থেকে আসা অর্থ ব্যয় হবে অসহায় মানুষের সহায়ার্থে। 1989 সালে সাউথ কোরিয়ার বিপক্ষে এই জার্সি গায়ে খেলেছিলেন কিংবদন্তি মোনেম মুন্না। বাংলাদেশকে এনে দিয়েছিলেন শিরোপা। ফাইনাল ম্যাচে বিখ্যাত সেই 2 নম্বর জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন মুন্নার স্ত্রী। এদিকে নিলামে তোলা হবে সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি, যেটি 2013 সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের সাক্ষী। এর আগে 2019 বিশ্বকাপে খেলা সাকিব আল হাসানের ব্যাট নিলামে বিক্রি হয় এই প্ল্যাটফর্ম থেকে। এপ্রিলের তলানিতে ঠেকেছে রপ্তানির আয়। রপ্তানি হয়েছে $52 কোটি পণ্য, যা গত বছরের একই সময়ের তুলনায় 82% কম। ব্যবসায়ীরা বলছেন করোনা পরিস্থিতিতে বিশ্ববাজারে চাহিদা কম থাকায় কমেছে রপ্তানি। বিশ্লেষকরা বলছেন রপ্তানি স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগবে। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর মার্চের শেষ দিকে বন্ধ হয়ে যায় কলকারখানা। মার্চে রপ্তানি হয় $273 কোটি পণ্য। তবে এপ্রিলে ব্যাপকভাবে কমে যায় রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য, এপ্রিলে রপ্তানি হয়েছে $52 কোটি পণ্য, যেখানে গত বছরের একই সময় রপ্তানি হয়েছিল $303 কোটি পণ্য। করোনা পরিস্থিতিতে দেশের প্রধান রপ্তানি পণ্য পোশাক সহ কমেছে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য ও প্রকৌশলী পণ্য রপ্তানি। জুলাই থেকে এপ্রিল 10 মাসে পোশাক রপ্তানি হয়েছে $2,447 কোটি, যা গেল বছরের তুলনায় 14% কম। কোভিড-19 এই যে কোন দিকে যায় সে তার উপর নির্ভর করছে সারা পৃথিবীর অর্থনীতির গতি প্রকৃতি। আমরা চেষ্টা করছি যাতে আমাদের এক্সিস্টিং অর্ডারগুলো রয়েছে সেগুলি যেন এক্সপোর্ট করা যায় এবং নতুন যে অর্ডারগুলি আপনার আসতেছে সেখান থেকে যেন বাংলাদেশের পোশাক শিল্পের অর্ডারগুলি আসে। তবে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশে ব্যবসা বাণিজ্য সচল হচ্ছে। এরপরেও দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বেগ পেতে হচ্ছে কাঁচামাল আমদানিতেও। সেই বাজারগুলোর পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে এবং যতদিন পর্যন্ত না আমরা আমাদের উৎপাদন স্বাভাবিক জায়গায় নিয়ে যেতে পারছি, ততদিন পর্যন্ত আমরা স্বাভাবিক রপ্তানি আয় যেটা ইতিপূর্বে দেখছিলাম সেটা কিন্তু দেখব না। এদিকে করোনা পরিস্থিতিতেও বেড়েছে ওষুধ ও পাট ও পাটজাত পণ্য রপ্তানি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বাজেটে করমুক্ত আয়ের সীমা 2.5 লাখ থেকে বাড়িয়ে 3.5 লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সকালে অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, বর্তমান প্রেক্ষাপটে কর আদায়ে বেশি গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে ধাপে ধাপে কর দেওয়ার সুযোগ রাখার প্রস্তাব দেওয়া হয়। করোনা মোকাবেলায় স্বাস্থ্য ও কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এছাড়া প্রবাসীদের যাতে বিভিন্ন দেশ থেকে ফেরত পাঠানো না হয় তার জন্য জাতিসংঘের মাধ্যমে সরকারকে আবেদনের পরামর্শ দেয় সংস্থাটি। এদিকে আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ না রাখারও দাবি সিপিডির। কর ফাঁকি সেটা যাতে খুবই শক্ত হাতে যাতে এটা দমন করা হয়, জনগণের যে টাকা যেটা করের মাধ্যমে আসার কথা আমরা দেখেছি যে আমাদের দেশে সেটা আসে না, এবং তৌফিক বলেছে যে ইভেন দক্ষিণ এশিয়াতেও আমাদের সর্বনিম্ন যেটা 10%-এর কাছাকাছি, আমাদের নেপাল ভারতে 18%। সংসদ টিভিতে ক্লাস লেকচারের সময় আরও 3 মাস বাড়ানোর প্রস্তুতি নিয়ে রেখেছে মন্ত্রণালয়। সেই সাথে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের রেডিও এবং মোবাইল কল করে ক্লাস লেকচার পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। করোনা ঠেকাতে 18 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, কবে খুলবে সেটিও নিশ্চিত নয়। এ অবস্থায় শিক্ষার্থীদের ক্লাসের ক্ষতি পোষাতে 29 মার্চ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাস লেকচার সংসদ টিভিতে প্রচার শুরু করা হয়। প্রাথমিক পর্যায়ে 5 এপ্রিল থেকে ক্লাস লেকচার সংসদ টিভিতে প্রচার শুরু হয়। সেই সাথে কারিগরি বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্লাস লেকচার প্রচার হচ্ছে। তবে অভিভাবকরা বলছেন অনেকের বাসায় টিভি না থাকায় ক্লাস লেকচার দেখতে পাচ্ছেন না। এই উদ্যোগটা যাতে গ্রাম অঞ্চলেও যাতে প্রভাবটা পড়ে, গ্রামের যে ছেলেমেয়েরাও যাতে এটা আওতায় আসতে পারে, সেই ব্যাপারে বোধহয় আমার মনে হয় কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত। কিছু কিছু স্কুলের আছে, তাদের ওয়েবসাইট আছে, তারা সেই ক্লাসগুলো সেখানে রাখতে পারছে, সেখানে গিয়ে তারা সেই ভিডিওগুলো দেখতে পাচ্ছে, সেখানে আমাদের কমেন্টস করতে পারছে। আমরা কিন্তু সেখানে ভিজিট করে সেখানে তাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় বলছে আরও 3 মাসের জন্য লেকচার রেকর্ড করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এসব লেকচার ইউটিউবে দেয়া হচ্ছে। একই সঙ্গে মোবাইলে কল করে লেকচার পৌঁছানো যায় কিনা সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে। যদি এই ছুটি অনেক দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, যেন আমাদের শিক্ষার্থীরা কিছুতেই পিছিয়ে না পড়ে, অনেক বেশি সময় যেন তাদের নষ্ট না হয়ে যায়। ক্লাস লেকচারের সময় বাড়ানোর কথা বলছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। সংসদ টিভির পাশাপাশি রেডিওতে লেকচার প্রচার করা হবে। মোবাইল, রেডিও এবং ইন্টারনেটের মাধ্যমে কিভাবে শিক্ষা ব্যবস্থা আরো সম্প্রসারণ করা যায়, এই যে রিমোট লার্নিংটাকে আমরা আরো কিভাবে প্রত্যেকটি বাচ্চার কাছে, শিশুর কাছে আমরা পৌঁছাতে পারি, সেই জন্য আমরা কাজ করছি। এসব ক্লাস লেকচার শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে অনুসরণ করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এর ভিত্তিতে বাড়ির কাজের ওপর নম্বরও দেয়া হবে বলছে তারা। অনেক ক্লাস লেকচার ঠিকভাবে বুঝতে না পারা সহ কারিগরি ত্রুটির অভিযোগ আছে শিক্ষার্থীদের। মন্ত্রণালয় বলছে এসব সমস্যার সমাধান করা হচ্ছে, সেই সাথে বাছাই করে সেরা শিক্ষকদের ক্লাস লেকচার আরও বেশি প্রচারের চেষ্টা চালানো হচ্ছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে 250 বছরের ইতিহাস ভেঙেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বিগত 250 বছরে ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে থাকা অবস্থায় কেউ বিবাহ বিচ্ছেদ ঘটাননি। ভারতীয় বংশোদ্ভূত দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলারের সঙ্গে বিচ্ছেদ করে সেই ইতিহাস ভাঙলেন বরিস জনসন। এপ্রিলের শুরুতে 55 বছর বয়সী জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হন। 2 সপ্তাহ লড়াইয়ের পর কোভিড-19 থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে ফেরার পর বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেন তিনি। বরিস হুইলিয়ারের ঘরে 2 ছেলে ও 2 মেয়ে রয়েছে। 2018 থেকে তাদের বিচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছিল। 2 বছর পর তা শেষ হলো। করোনা যুদ্ধে জিতেই 29 এপ্রিল বাবা হয়েছেন বরিস। বাগদত্তা ক্যারি সাইমন্সের সঙ্গে ছেলে সন্তানের নাম রেখেছেন জীবন বাঁচানো 2 করোনা চিকিৎসকের নামে। এর আগে 1769 সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালে অগাস্টাস ফিউজরয়ের বিবাহ বিচ্ছেদ হয়। করোনা মহামারীর কারণে অর্থনৈতিক ধাক্কায় চাকরি হারানো এবং লকডাউনের কারণে ভয়াবহ মানসিক চাপে আছে মার্কিন নাগরিকেরা। এমন পরিস্থিতিতে আত্মহত্যা ও অতিরিক্ত মাদক গ্রহণে যুক্তরাষ্ট্রে 75,000 মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য গ্রুপের অন্তর্ভুক্ত ওয়েলবিং ট্রাস্টের গবেষণায় এ তথ্য উঠে এসেছে বলে মার্কিন গণমাধ্যম CNN-এর এক প্রতিবেদনে বলা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর তালিকার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মহামারীর কারণে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে, বাড়ছে বেকারত্ব। লকডাউন সহ নানা বিধিনিষেধে বেড়েছে মানসিক চাপ ও হতাশা।
ওয়েলবিং ট্রাস্টের গবেষণায় বলা হয়েছে, অর্থনৈতিক মন্দা, বেকারত্ব ও দীর্ঘদিন ধরে ঘরবন্দি থাকায় মানুষের মধ্যে হতাশা বাড়ছে। ফলে তাৎপর্যপূর্ণভাবে হতাশাজনিত কারণে মৃত্যুর সম্ভাবনা বাড়তে পারে যুক্তরাষ্ট্রে। ওয়েলবিং ট্রাস্টের প্রধান কৌশলবিদ ডক্টর বেঞ্জামিন এফ মিলার বলেন, কেন্দ্র, রাজ্য ও স্থানীয় সরকারগুলো এখনই জনগণের মানসিক স্বাস্থ্যের দিকে নজর না দিলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে। মিলার বলেন, সম্ভাব্য যে মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে তা গবেষণা পদ্ধতি ব্যবহার করে নির্ধারণ করা হয়েছে। 2008 সালে অর্থনৈতিক মহামন্দার সময়ও যুক্তরাষ্ট্রে আত্মহত্যা ও অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুর হার বেড়ে গিয়েছিল। মহামন্দার আগের বছর 2007 সালে এ ধরনের মৃত্যুর হার ছিল 4.6%, কিন্তু 2009 সালের অক্টোবরে সে হার বেড়ে দাঁড়ায় 10%। অর্থনৈতিক সংকট কমতে শুরু করলে 2010 সালে সে হার কমে 3.5% নেমে আসে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। একদিনেই আক্রান্ত হয়েছে 3,390 জন। দেশটিতে এরই মধ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 60,000। ভারতে গত 24 ঘন্টায় প্রাণ গেছে 103 জনের। এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে 1,981 জনের, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 17,847 জন। গত 24 ঘন্টায় করোনা আক্রান্তের বেশিরভাগই মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি ও তামিলনাড়ুর বাসিন্দা। 24 ঘন্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন 1,216 জন। এ নিয়ে রাজ্যটিতে মোট আক্রান্ত 17,974 জন। করোনা সংক্রমণের নেপথ্যে উহানের বন্যপ্রাণীর বাজারের স্পষ্ট ভূমিকা রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার উৎস নিয়ে এই প্রথম মুখ খুলল সংস্থাটি। যদিও প্রকৃতপক্ষে কী হয়েছিল তা এখনও আমরা পরিষ্কার করে জানতে পারিনি বলে জানিয়েছেন জেনেভায় ব্রিফিংয়ে সংবাদ সংস্থাটি। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকেই বিশ্বজুড়ে বারবার নাম এসেছে উহানের ওয়েট মার্কেটের। প্রথম থেকেই গবেষকরা দাবি করে আসছিলেন, প্রাণীবাজার থেকেই করোনা সংক্রমণ শুরু হয়েছে। এরপর যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছিল, চীনের উহানের ভাইরাস গবেষণা ল্যাবরেটরি থেকেই নভেল করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে, যা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃতভাবে উহান মার্কেটে ছড়িয়ে পড়ে। তবে এ বিষয়ে এতদিন কিছু বলেনি WHO, বরং তাদের চীন প্রীতির কারণে ক্ষুব্ধ হয়ে অনুদান বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র। এবার এ বিষয়ে মুখ খুলেছে WHO। সংস্থাটির খাদ্য নিরাপত্তা ও প্রাণী রোগ বিশেষজ্ঞ ডক্টর পিটার বেন এমবারেক জানান, সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে উহান মার্কেটের ভূমিকা অনস্বীকার্য। কিন্তু বাজারে আনা বন্য বা সামুদ্রিক প্রাণী কিংবা এসবের বিক্রেতা নাকি অন্য কোনো উৎস থেকে এটা ছড়িয়ে পড়েছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। ওই বাজার থেকে নমুনা সংগ্রহ করে এবং পরে গবেষণা করে দেখা গেছে কিছু নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে, কিন্তু ওই বাজারের কোনো জীবজন্তু থেকে ক্রেতা বিক্রেতাদের শরীরে ভাইরাসটি ছড়িয়েছে নাকি বাজারে থাকা কোনো আক্রান্ত ব্যক্তির মাধ্যমে ভাইরাসটি ছড়িয়েছে সেটা এখনো স্পষ্ট নয়। এর আগে করোনার উৎস নিয়ে গবেষণা করতে চীনের উহান প্রদেশে একটি দল পাঠাতে চায় বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পুতুলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে ট্রাম্প বলেন, শিগগিরই তাদের নিয়ে ঘোষণা দেয়া হবে কারণ তারা চীনের হাতের পুতুলে পরিণত হয়েছে। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাত 9টায় বাংলাদেশ শেষ করব, তার আগে শিরোনামগুলো আবার একবার জানিয়ে দিচ্ছি। করোনা পরীক্ষায় হাসপাতালে ভিড় বাড়ছে, সময় মতো রিপোর্ট পাওয়া নিয়ে বিড়ম্বনা। ঢাকা সিটির কমিউনিটি সেন্টারে বসছে 13টি বুথ, দিনে নেওয়া হবে 1040 নমুনা। চট্টগ্রামে ঈদের আগে খুলছে না মার্কেট, ফুটপাতে ব্যবসা ঠেকানোর ঘোষণা পুলিশের। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।